আসে, একটু রুচি সম্মত কিছু লাগানো দরকার এখানে। রুচি শিখতে হবে, তোমার থেকে আমাকে রুচি শিখতে হবে। আগে আপনারা ঠিক করুন কি লাগাবো, তারপরে আমি লাগাচ্ছি। কেমন বাংলা সিরিয়ালের মতো লাগছে না? কিন্তু ওরা দুজনেই একা, আর দুজনেই একে অপরের সেরা বন্ধু। তুমি এত দেরি করলে কেন? এই নতুন জামাটা কিনেছি, তুমি দেখতে পাচ্ছ না? নতুন শাড়ি পরতে জামা পরতে এখন ক্লান্ত হয়ে গেছি, দাদা, আমি কি ফ্রক পরে দেরি করা এসেছি। উচিত না? একটু সময় দিলে সময় মতো আসা উচিত। না মানে বলছিলাম যে আমি কোথাও দেরি করে ও এসছে। মুখার্জিদা এক্স্যাক্টলি বলছিল যে আপনারা নতুন করে কিছু একটা করবেন, স্পেশালি আপনাদের রান্নাঘরটা চেঞ্জ হতে চলেছে। বেশি পয়সা নেই কিন্তু কম পয়সায় করতে হবে, হ্যাঁ মানে বাজেট সেরকম নেই, তাই তো? দেখুন আমাকে একটা ছক দিয়েছে, মানে বিষয়টা যেরকম করে সাজিয়েছে। ইনফ্যাক্ট আপনার কথা বলছিল, আপনি যদি চান তো আমি মানে বাস্তু সাপোর্টটা করি, মানে আমি না আবার বাস্তু সাপোর্ট লাগবে নাকি মা? কি জানি, বলে তো সব সময়। বাস্তু বাস্তু করে কি হবে? না, এক গাদা টাকা নিয়ে চলে যাবে। দক্ষিণ দিক, পূব, এসব মানে একটু শান্তি আসবে, একটু সংসারে শান্তি আসবে। ওইসব বাস্তু করে কিছু হবে না, মাথাটা শান্ত রাখলেই বাড়িতে শান্তি আসবে। ঠিক বলিনি তো আমি? মাথাটা শান্ত রাখতে দেবে তোমরা? তোকে বলছি আমি কথাটা, আমি তো মাথা শান্তই রাখতে চাই। তুইও তো আমি তো সৃষ্টি আমি তো করেছিস। তুমি বরাবর বলো আমি শান্তির প্রতীক, আমি তো এমনি শান্ত থাকি। ও তো ওকে দেখলেই শান্তি এসে যায়। না মানে মুখার্জি বৌদি বুঝতে পারলাম মানে শান্তি আসবে, শান্ত হবে। শান্তি আমাদের বাড়িতে রোজ সকালবেলায় আসে 9টার সময়, না? তাহলে ইনি হ্যাঁ। কি? কাজ করতে কাজ করতে আসে। না, ও শান্তি। মানে তাহলে ইনি কি উনি মানে সৃষ্টি কর্ত্রী। Sorry, তো আমাদের সুইট পৃথা। আচ্ছা পৃথাকে নমস্কার। নমস্কার, আমি মুখার্জি ডিরেক্টর। ডিরেক্টর। এই ছবিটা আমি ডিরেক্ট করেছি, আমার প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর। আমরা যখন বেড়াতে যেতাম তোমার শ্বশুর মশাই আগের দিন বলে রাখতেন বেয়ারারকে, কাল মর্নিং টি মাংতা 10 বাজে ব্রেকফাস্ট, তোমার নম্বরটা দিয়ে দিও, আগে থেকে বুকিংটা করে রাখবো। তার মানে এই মুখার্জিদার বউ, মুখার্জিদার পরিবার, মুখার্জিদা বৌদি, মুখার্জিদার মা, পুরো বিষয়টাই তোমার কাছে। আমি মুখার্জিদার বউ বউ, বউ বউ, নই, বউকে বউ। একটা মাত্র আমিও বর আমাকে মুখার্জিদার বউ বউ, দিবেন। আমার husband এর। উনিও মুখার্জিদার বউ। আমার একটা কথা বলো, হ্যাঁ। যে আমরা যখন এই পুরো বিষয়টা দেখছিলাম, যতগুলো স্টেপ বাই স্টেপ ট্রেলার দেখেছি, এবং তার আগে থেকে যে ক্যাম্পেনিং গুলো হয়েছিল, যে একটা কথা বারবার করে বলা হয়েছে যে মেয়েদের কি এক্স্যাক্টলি বাড়ি হয়, তারপরে শাশুড়িদের বউদের সম্পর্কে ভালো খারাপ সব মিলিয়ে একটু আগে এক ধরনের কথাবার্তা চলছিল। এমন দুটো জেনারেশন আমার মনে হয় দেখানো হয়েছে এই একটা ছবিতে, যারা এই বাস্তুটা বিশ্বাস করে আর যারা বাস্তুটা বিশ্বাস করে না। মা, এখানে লাগাবে না, বাইরে থেকে লোকজন আসে, একটু রুচি সম্মত কিছু লাগানো দরকার এখানে। রুচি শিখতে হবে, তোমার থেকে আমাকে রুচি শিখতে হবে। আগে আপনারা ঠিক করুন কি লাগাবো, তারপরে আমি লাগাচ্ছি। কেমন বাংলা সিরিয়ালের মতো লাগছে না? সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে ওমেন্স ডেতে যেটা আমরা দেখতে পাবো, এক্স্যাক্টলি কোনটা দেখতে পাবো? পৃথা, আই থিংক ইউ শুড আনসার। আমার মনে হয় যেটা তুমি বললে সেই কথা সূত্র ধরেই বলি, এই একজন বাস্তু বিশ্বাস করে, একজন করে না। যেহেতু দুজন মহিলা রয়েছে, সুতরাং প্রথম থেকেই আমরা ধরিনি যে একজন করে এবং একজন করে না। দুজনেই তো করে। হতে পারে দুজনেই করে বা দুজনেই করে না, বা হচ্ছে দুজন কোথাও একটা মাঝামাঝি আসার চেষ্টা করে আর কি। তো সেই নিয়েই আমাদের গল্পটা, মানে ওই আর কি মুখোমুখি দাঁড়িয়ে নেই, পাশাপাশি দাঁড়িয়ে দুজন মিলে একসাথে পথ চলা। কি হয়েছে এক্স্যাক্টলি তোমার? কথা বলে কথা বলছো না, ব্যাখ্যা করে উত্তর দিচ্ছ, আমি চা দিলে চা খাচ্ছ না, এখন আবার এটা কি? তুমি নিজের জন্য আলাদা করে খাবার বানাচ্ছ? মানে আমার হাতে ভাত তুমি খাবে না? মুখার্জিদার বউ নামটার মধ্যেই না একটা পাশের বাড়ির ফিল আছে। হ্যাঁ। একটা বেশ নিজের পাড়া, নিজের এলাকা। আর কোথায় যাচ্ছে সে তো মুখার্জিদার বউ, মানে হ্যাঁ। মুখার্জিদার বৌদি ডাকলো আর কি। তো তুমি বলো না, তুমি যে তোমার বিল্ডিং এ যেখানে থাকো, Exactly. সেখানে কাউকে কি প্রতিমা কাকি গিয়ে অমুক জেঠি বলো? না। তাদের তো এই দত্ত জেঠি আর অমুক, হ্যাঁ, তাই তো বলো। একদমই তো তাই। সেখানে তাদের মনে কি অবস্থা হয়, তো তাদের তো কোনো নাম ধরে তো কেউ জানে না, না তাদের আইডেন্টিটির একটা ক্রাইসিস থাকে। এটা মনে হয় খুব ভালো বলতে পারবে কোনি, কারণ তোমাকে এখানে হ্যাঁ, দেখানো হয়েছিল যে মুখার্জিদার আমরা বউ। দুজনেই কিন্তু মুখার্জিদার বউ। একজন সিনিয়র মুখার্জিদার বউ, আমি হলাম জুনিয়র মুখার্জিদার বউ। বেশ। এটাই হলো কথা। শুধুমাত্র দুটো জেনারেশন নয়, জেনারেশন আফটার জেনারেশন, এমনকি আমার নেক্সট জেনারেশনও হয়তো নামগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের কারোর কোনো নাম নেই, আমরা কারোর না কারোর বউ হয়ে রয়ে গিয়েছি। আমি কিন্তু সেই নিয়েও কোনো কিছু বলছি না। একটা আইডেন্টিটি প্রত্যেক মানুষের দরকার হয় বেঁচে থাকার জন্য। কারণ আমাকে যদি কেউ আজ কোনি বলে ডাকে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি আমার ছোটবেলা থেকে আমার নামটাকে ঠিক ভীষণ তাই। ভালোবাসতাম। আর যদি হঠাৎ করে আমি কারোর বউ হয়ে যাই বা এই অমুক নামক বৌদি হয়ে যাই, আমি কিন্তু নামটাকে আর শুনতে পাবো না। হ্যাঁ, শুধু তাই না, দুঃখের বিষয় হলো কারোর বউ এবং পরবর্তীকালে কারোর মা,
মানে নিজের আইডেন্টিটিটা কখনোই প্রকাশ পায় না। যদিও কিন্তু তাদের জন্যই বেঁচে থাকা, তাদেরকে ভালো রাখার জন্য এরা চেষ্টা করে যায়, কিন্তু কোথাও জীবনে চলতে চলতে এই মানুষগুলোর নামগুলো হারিয়ে যায়। এবং আমরা, তুমি যেটা বললে, চারদিকে আমরা শুধু এটাই দেখতে পাই। আমার মা যেমন ব্যানার্জিদের বউ, হ্যাঁ, তো এবার তাকে সারা জীবন, আমার মা ঘোষ কাকিমা ছিলেন, মানে বাপের বাড়ির লোকেরা হয়তো তাকে তাও কপা বলে ডাকে, বাকি কাউকে ডাকতে দেখি না। তো যেটা খুবই আমার মাঝে মাঝে মনে হয়, কেন তার কি আইডেন্টিটি নেই? সে তো আজকে পুরো পরিবারটাকে তৈরি করলো, তার জন্য একটা পরিবারের ভারসাম্য রইল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখার্জি তার বউ, যে আমরা কোথাও গিয়ে নিজেদেরকে খুঁজে বেড়াচ্ছি। আজ ওরা পরিচয় খুঁজছে, কে জানে, হয়তো এই গল্পে ওরা খুঁজে পাবে নিজেদের পরিচয়। এই যে তুমি খুঁজে পেলে মানে কোথা থেকে বলো তো এই স্টোরিটা? কারণ এটা আমরা প্রতিনিয়ত বলে থাকি, ছোট বড় জেনারেশন ওয়াইজ জেনারেশন বলে আসছি, ডেকে আসছি। সেটা নিয়ে যে একটা স্টোরি এবং সেটা নিয়ে যে এইরকমভাবে বিষয়টা প্রেজেন্ট করা যায়, এই আইডিয়াটা বলো না একবার। আসলে মানে আমি রানাঘাটে বড় হয়েছি, আমার পুরো স্কুলিং রানাঘাটে। তো কনিনিকাও যখন বলে এই কথাটা, আমি ভীষণ রিলেট করতে পারি যে এই মানুষগুলোকে দেখে বড় হয়েছি। মানে আমার মা, আমার কাকিমা, আমার ঠাকুমা, মানে প্রত্যেকে না এই কারণ না কারণ, মানে চক্রবর্তীদার বউ, গৌতমদার বউ, এই মানুষগুলোকে প্রতিনিয়ত দেখতে দেখতে বড় হয়েছে। সেইখানে দাঁড়িয়ে মানে এই মানুষগুলোর আমার মনে হয়েছিল কোথাও গিয়ে না নিজেদের ভয়েসটা থেমে যায়। তো আমি যখন এতটা লাকি যে আমি একটা মিডিয়াম পাচ্ছি যেখানে কোনো মানুষের ভয়েসকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমার কাছে স্বাভাবিকভাবে মানে খুব অনেস্টি নিয়ে এই মানুষগুলোর কথাই বলতে চেয়েছি। আমাদের মেয়েদের প্রতিটা গল্প সত্যি করতে লড়াইটা এক ধাপ এগিয়ে লড়তে হয়। প্রতিটি গল্পে সমাজ আমাদের একে অপরের সাথে লড়িয়ে দেয়। তো আমার ডিরেকশনের হাতে খড়িও আর কি একটা ডকুমেন্টারি দিয়ে, সাইলেন্ট ভয়েসেস বলে, যেটা হচ্ছে এক্স্যাক্টলি এই টপিকের ওপর কথা বলে, যে উইমেন্স আইডেন্টিটি পোস্ট ম্যারেজ। এবং সেই ডকুমেন্টারিটা আমার মায়ের ওপর এবং আমার কাজিন সিস্টার্সদের ওপরে আর কি। আচ্ছা, এবার শিবুদার সাথে যখন কথাবার্তা চলছে সেই সময় শিবুদা এই ডকুমেন্টারিটা দেখেন এবং শিবুদা এই ওয়ান লাইনারটা বলেন আমাকে, কারণ ওইখানে একটা জায়গায় আমার মা বলেন যে এরকম সারা জীবন গৌতমদার বউ হয়েই থেকে গেলাম, আমার নামটা তো আর কেউ মনে রাখলো না। তো মার এটা খুব ক্ষোভের কারণ আর কি, মানে এখনো মাঝে মধ্যেই মুখার্জিদার বউ নিয়ে বাড়িতে কথা হলে মা বলে আমিও তো গৌতমদার বউ। তো সেইখানে শিবুদা দেখে বলেন যে হোয়াট ইফ আমরা এই গল্পটারই একটা ফিকশনালাইজ ভার্সন বলি, এবং এই যে সমস্ত মানে চক্রবর্তীদার বউ, দত্তদার বউ, মুখার্জিদার বউ, এই যে হারিয়ে যাওয়া নামগুলো, সেইটা নিয়ে একটা গল্প বলি। এবং সেই সময় সম্রাজ্ঞী যে হচ্ছে কো স্ক্রিপ্ট রাইটার এবং গল্পটি যার আর কি, ওর সাথে আমার একটা অন্য কাজ নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমি বলি যে জানো তো এরকম শিবুদা একটা ওয়ান লাইনার বলেছেন, এটার উপর একটা গল্প যদি ডেভেলপ করা যায়। তো শি কেম আপ উইথ দিস আইডিয়া যে হোয়াট ইফ আমরা শাশুড়ি আর বউ, কারণ শাশুড়ি আর বউ না এরা দুজন সবসময় বাইনারি, এদের কখনো শাশুড়ি বউ বললে কেউ ইমাজিনই করতে পারে না যে একটা ভীষণ মানে সুমধুর সম্পর্ক হবে। তো বললো যে শাশুড়ি বউ তো চিরকালের মানে কৌতূহলের ধরেই নেওয়া হয়। তুমি সামহাও আমাদের শান্তিতে লিখতে পারো না? খারাপ লাগার মানুষ যদি 24 ঘন্টায় জলজ্যান্ত নাকের ডগায় ঘুরে বেড়ায়, সবারই খারাপ লাগবে। তো এইরকম দুটো ক্যারেক্টার, এদের যদি আমরা বন্ধুত্বের গল্প বা এদের সম্পর্কের সেলিব্রেশনের গল্প বলি, তাহলে বোধহয় অনেকের গল্প একসাথে বলা হয় আর কি। যে এই যে মেয়েরা সবসময় একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় না, মেয়েরা যে পাশাপাশি হাত ধরেও এগিয়ে চলতে পারে, সেই সেলিব্রেশন বা সেই পার্সপেক্টিভটা নিয়ে যদি আমরা কথা বলি, এবং সেখান থেকেই কিন্তু আমরা স্ক্রিপ্টটা ডেভেলপ করতে শুরু করি আর কি। গ্রেট। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে যেহেতু বললো যে শাশুড়ি বউয়ের মধ্যে একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল সম্পর্ক, তো ফ্যাক্ট যে তোমাদের সময় মানে যখন এই সময়েরও, এবং যেহেতু কোনিদি তুমিও রয়েছো, সত্যি কি সেটা এখন? কারণ আমরা এখন অনেক বেশি বিশ্বাস করি না, এখন অনেক বেশি ডেভেলপ, এখন শাশুড়িরাও বোঝে। এটা আগেকার দিন আর এখনকার দিনের কোনো ব্যাপার না। এই সম্পর্কটা যেমন তুমি বললে যে ভীষণই মানে চিরকালের একটা কৌতূহলের সম্পর্ক, এবং লোকেরা ধরেই নাই শাশুড়ি বৌমা মানে কিছু একটা কিটিমিটি লেগেই থাকবে। আর এটা আমি মনে করি একটা ব্যক্তি বিশেষ, কেউ যদি সংসারের শান্তি বজায় রাখতে চায় সে করবে। আর অনেকেই আমি দেখি ইচ্ছে করে জিয়ে রাখে ব্যাপারটা। হ্যাঁ, এবং ছেলেরা কিন্তু সবসময় চায় যে শান্তি থাকুক বাড়িতে। 10 বছর হলো বিয়ে হয়েছে, নিজের টাকা একটা টিভি কেনার অধিকার নেই আমার। আমাদের এই বাড়িতে একটার জায়গায় দুটো জিনিস কখনো আসেনি। মা ভালো থাকুক, দুদিকটা সমান ব্যালেন্স করে চায়, কিন্তু মাঝখানে তারা পড়ে যায়।
এবং এই কারণ সারাদিনে যে কিটমিটগুলো সন্ধ্যেবেলায় যখন হাজব্যান্ড বাড়িতে আসে তখন তাকে শুনতে হয়, মার থেকে শুনতে হয় কিংবা বউয়ের থেকে শুনতে হয়। এটা আগেকার দিন আর মডার্ন কিন্তু না। আমরা হোপফুল, আমরা আশাবাদী যে এখন অনেকটা বদলে যাবে। এবং এই ছবিতে যদি ছবিটা দেখলে একটু ওই জিনিসটা অনেকটা বেরিয়ে আসে যে একে অপরকে যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা কিছুই না, এইটুকু জিনিস থেকে এত বড় হয়ে যায়, একটা মাউন্টেন আউট অফ আ মোলহিল হয়ে যায়। সেটা যদি না হয়, সেটা নিয়ে একটু যদি আমরা নিজেদেরকে একটু কন্ট্রোল করি, কি শাশুড়ি কি বৌমা, মানে আমরা যদি ফ্যামিলিকে ফ্যামিলির মতো করে দেখি, নিজেদের মতো করে দেখি পরিবারের সদস্যজনকে, তাহলে কিন্তু এটা আসে না। কিন্তু আমরা ভুলে যাই, আমাদের ইগো আগে চলে আসে, তারপরে আমরা আসি। এটা কিন্তু হয়, মানে একটা ছোট্ট জিনিস, একটা আর্গুমেন্ট, একটা ছোট্ট তর্ক থেকে কি না কি হয়ে যায়। এখানেও কি ওই পরিচয়টার জন্য জায়গাটা ছাড়তে চাই না। ওই যে একটা কথা বললে না, মানে করিনিকাদি বললো যে আমাদের কিন্তু একটা পরিচয় রয়েছে, হ্যাঁ। আমরা তার বউ, এর বউ, হ্যাঁ। এর কাকিমা, এই বিষয়গুলো থেকে এই ইগোটা কি সেখান থেকেই চলে আসে? হ্যাঁ, মানুষ হিসেবে মানুষ হিসেবে একটা ঘরের মধ্যে যদি আমাদের চারজনকে এই মুহূর্তে বন্ধ করে রেখে দেওয়া হয়, এটা 24 হবেই। ঘন্টা যেতে না যেতেই আমরা আমাদের কিছু না কিছু অস্তিত্বের জন্য লড়াই করবই। এটা নর্মাল মানুষের টেন্ডেন্সি। এটা কিন্তু এটা human এই যে nature। শাশুড়ি বৌমাকে তকমা দেওয়া হয়, শুধুমাত্র মা মেয়েতে কি ঝগড়া হয় না? মা মেয়েতে কি তর্ক বিতর্ক হয় না? বাবা মার সঙ্গে তো সবসময় তর্ক বড় হয়ে যাবার পরে তো নিজস্ব মতামত সন্তানেরও তৈরি হয়, কিন্তু ওখানে কি হয়, হয়তো সেই সলিউশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিট বাদে মায়ের সঙ্গে ঝগড়া হলো, 2 মিনিট বাদে মা বললো কিরে খাবি আয়। অবভিয়াসলি আমি জানি আমার মার সামনেই খেতে হবে, তাই আমার ইগোটা কোথাও ভেঙে চুরমার হয়ে গেল। শাশুড়ির সামনে ইগোটা ভাঙতে চায় না, তখন মনে হয় আমি সেইটাই হলো গন্ডগোল। ওই ইগোটাকেই যদি একটু দূরে সরিয়ে রেখে একসঙ্গে থাকা যায়, বা নিজের কথা ভাববার আগে অন্য মানুষটার কথাও ভাবা যায়, কোথাও গিয়ে হয়তো একটা চেঞ্জেস আসতে পারে। আজকালকার দিনে একটা মডার্ন নিয়েতে বলেন আই নিড মাই স্পেস, প্লিজ গিভ মি সাম স্পেস। এই স্পেসটা যদি সবাইকে দেওয়া হয় এবং শাশুড়িকেও যদি একটু দেওয়া হয় স্পেসটা, সকলেরই তো একটা নিজস্বতা আছে, সকলেরই একটু নিজস্ব সময় দরকার, নিজেকে বোঝার দরকার। এটা সকলের ক্ষেত্রে, আর এটা খুব নরমাল। কিন্তু একজন মানুষ যে অন্য জায়গায় বড় হয়েছে আর একজন মানুষ এই বাড়িতেই থাকে, দুজন মানুষ ভিন্ন প্রকৃতি মানে বিভিন্ন এনভায়রনমেন্টে বড় হওয়ার পরে হঠাৎ করে একসঙ্গে থাকা শুরু করলো। ইনি জানেন গ্লাসটা এরকম রাখতে হয়, উনি বলেন গ্লাসটা এরকম ভাবে রাখতে হয়, এবং তাই এই নিয়ে কিন্তু হয় গ্লাসটা এখানে না ওখানে থাকে। এই নিয়ে কি হয়েছিল তোমার পার্সোনাল লাইফে? হ্যাঁ, বিষয়টা কি সত্যি এরকম ছিল নাকি এর থেকে ভালো? এটা শুনলেই আমি খুশি হয়ে যাই। দেখো, আমি যদি বলি কিছুই হয়নি আমার পার্সোনাল লাইফে, তাহলে কিন্তু মিথ্যে কথা বলা হয়। তাহলে সত্যি কথা বলো। হ্যাঁ, সত্যি কথা বলছি যে হ্যাঁ, আমারও একটা আমার বিয়েই হয়েছে, আমার 30 বছর বয়সে বিয়ে হয়েছিল। ফলে আমি আই হ্যাড মাই ওন মাইন্ড, আই হ্যাড মাই সবকিছু। আমি অলরেডি একটা চাকরি করতাম, আমি থিয়েটার করতাম, সবকিছু করতাম, কিন্তু আমার শাশুড়ির সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি। বাহ। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার শাশুড়ি যখন আমার তার ছেলের সঙ্গে ঝগড়া করতো কিংবা মনোমালিনকে অভিমান করে বসে থাকতেন, আমি তখন গিয়ে বলতাম, তুমি তোমার ছেলের সঙ্গে ঝগড়া করছো, আমাকে মুখ গোমড়া করে একটা গোমড়া মুখ দেখাচ্ছ কেন? আমি তো তোমার হাসি মুখ দেখতে চাইছি। আমি তো আমার মাকে ছেড়ে এসে তোমার কাছে এসেছি, তোমাকে মা বলে ডাকি। লেটস জাস্ট এই করে করে আমি ওনাকে ড্র আউট করতাম। আমি বলে হয়তো বেরিয়ে গেলাম রিহার্সাল থেকে কিংবা চাকরি থেকে ফিরে এসে দেখে, এই যে কোথায় নিচে থাকতো, কোথায় যাচ্ছ, একটু ভেতরে এসো, শরবত বাড়ে না, খেয়ে নাও। বুঝলাম সে এটা পুরোটাই গ্রহণ করেছে। এটাই হলো, কিছুই না, একটু একটা ছোট্ট অ্যাকশন, একটা ছোট্ট কথা, এতে কিন্তু অনেকটা আমরা অ্যাচিভ করতে পারি, কিন্তু আমরা সেটা ছাড়তে চাই না। আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা হতেই পারে, হিউম্যান নেচার, অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু as long as we can let go, you have to let go, ছাড়তে হবে। এন্ড কোনিদি পার্সোনাল লাইফ নিয়ে বলতে হবে তো? আমি মুখার্জিদের বউ নিয়ে বলি। হ্যাঁ, মুখার্জিদের বউ নিয়ে বলো। ওই তো নতুন আমার তো সবে বিয়ে হয়েছে, ইয়ে হয় এখন অনেক চেষ্টা সবসময় একটা পজিটিভ দিকে মানুষকে নিয়ে যায়। হ্যাঁ। তো আমার মনে হয় মুখার্জিদার বউতে, যদি তুই মুখার্জিদার বউয়ের কথা ভাবি আমরা, যেখানে আমরা হয়তো খুব সামান্য জিনিস, হয়তো আমি রান্না করছি, মা গিয়ে চিনি দিয়ে দিল, কারণ মা ঘটি, মা একটু সব খাবার একটু মিষ্টি পছন্দ করেন, আর আমি যেহেতু বাঙাল তাই আমি একটু ঝাল মশলাওয়ালা খাবার পছন্দ করি, সেই নিয়েই তো ঝামেলা, মাঝামাঝিও তো রাস্তা রয়েছে। এবার পুরো এই ফিল্মটা না একটা খুব মজার, মানে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু শুধুমাত্র আমাদের বেডরুম বা ড্রয়িং রুম স্টোরি বা ওই ক্লিশে শাশুড়ি বৌমার গল্প নয়, এরকম পলিটিক্স কিন্তু তুই অফিসেও দেখতে পাবি।
হ্যাঁ। এবং একটা শুধুমাত্র অফিস নয়, যেখানে 3টে মেয়ে 4টে মেয়ে একসঙ্গে রয়েছে সেখানেই এই ধরনের সাইকোলজিক্যাল ইস্যুস দেখা যাবেই যাবে, যেতে বাধ্য। এমনকি 4জন বেস্ট ফ্রেন্ডস এর মধ্যেও দেখা যায়। হ্যাঁ, আমার সঙ্গে কথা বললো না, ও আচ্ছা, কোনো কারণ নেই কিন্তু রেগে যাওয়ার, কিন্তু সে রেগে গেল। এবং সে রেগে গিয়ে হয়তো হতেই পারে, এমনও আমি দেখেছি যে 4জন সাংঘাতিক বন্ধু হঠাৎ করে একটা সামান্য জিনিসের জন্য পুরো বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেল। যতদিনে রিয়েলাইজ করো ততদিনে বয়সটা কিন্তু পেরিয়ে গেছে। এই বেশ। বয়স পেরিয়ে যাওয়ার আগে যদি ওই মেয়েতে মেয়েতে চুলোচুলি না করে হাতে হাত ধরা যায় না, তাহলে বড় গোলগুলো ছেলেরা মেরে বেরিয়ে যেতে পারে। ওকে, তো ইনফ্যাক্ট এই ওমেন্স ডেতে সুতরাং শুধু ছেলে না, যাদের বয়স পেরিয়ে গেছে, যাদের বয়স শুরু হয়েছে, যারা সদ্য ব্যালেন্স করতে চলেছে, তাদের সবার জন্য মুখার্জিদার বউ। একদম। এখানে ঘোষদা, ব্যানার্জিদা, চক্রবর্তীদা, তাদেরকেই নিয়ে আসতে হবে কিন্তু তাদেরও পকেট দেখা কষিয়ে দরকার, তাদের জন্য তাদের আছে জন্য হবে। টিকিট কেটে হলে গিয়ে হলে দেখতে গিয়ে হবে। দেখতে হবে। এটা সব থেকে বেশি ভালো। প্রীতাদি, তুমি একবার সবাইকে ইনভাইট করে দাও না, যেহেতু তোমার প্রথম ছবি এবং সেখানে প্রথম ছবি তুমি মুখার্জিদা, এরপর কি ঘোষদা, চক্রবর্তীদা, এরকম কোনো আইডিয়া আছে তোমার? এরকমই ঘোষ, ব্যানার্জি, হবে, মজুমদার যদি হবে? ওই ঘোষদা চক্রবর্তীরা টিকিট টিকিট কেটে কেটে আসেন, তাহলে ভেবে ঘোষদা বউ, চক্রবর্তীরা বউ, আমরা বারবার বউদের নিয়ে ফিরে আসবো, এটুকু বলতে পারি। কিন্তু আগে ওনাদের টিকিটটা কেটে দেখতে হবে। ওকে, গ্রেট। প্রীতাদি, আমি শুধু এইটুকুনি বলবো যে এই ছবিটা আমরা সবাই মিলে প্রচুর অনেস্টি নিয়ে প্রচুর খাটাখাটনি করে বানিয়েছি, এবং একটা জিনিস আমি মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ছবিটা দেখতে গিয়ে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো লেভেলে, শুধু মেয়ে বলবো না, আমার মনে হয় যে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষ নিজেদের রিফ্লেকশন দেখতে পারবেন, নিজেদেরকে রিলেট করতে পারবেন। এবং এই যে কনফ্লিক্টের গল্প, দুটো ক্যারেক্টার, সেটা ছেলে হোক মেয়ে হোক, মেয়ে মেয়ে হোক, যাই হোক, সেই ঘটনাটা আমরা চারপাশে প্রতিনিয়ত দেখছি, কিন্তু সেটাকে অতিক্রম করে জীবনকে নতুনভাবে দেখা, সেইটা হয়তো এই ছবিটা খানিকটা দেখায়। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে বিশেষ করে এই যে আমরা 3জন মেয়ে বসে রয়েছি, আমাদের ওই প্রতিটা গল্প সত্যি করতে গেলে না লড়াইটা একটু বেশি করতে হয়। তো এই আমাদের গল্পগুলোকে যদি সত্যি করতে হয়, তাহলে 8ই মার্চ আপনার ভীষণ কাছের যে প্রেক্ষাগৃহ যেখানে আসবে মুখার্জিদার বউ, প্লিজ আসুন, ছবিটা দেখুন, ভালো খারাপ আপনারা বিচার করুন, যদি ভালো লাগে আরও 5জনকে বলুন ছবিটা এসে দেখতে। এভাবে ডেকো না ইশারায়, দূরে আকাশ পরীর জোরে পড়লো শরীর, সে তো তার মুখার্জিদার বউ আমি অদিতি। হ্যাঁ, একা তো বোধহয় আমরা সবাই। আমি শুধু মুখার্জিদার বউ বলে না, হয়তো কনিনিকাও বাস্তব জীবনে একা, এবং যারা এখন বসে টিভিটা দেখছেন তারাও প্রত্যেকে একা। লড়াইটা একারই থেকে যায়, কিন্তু কোথাও গিয়ে ওই একার মধ্যেও যখন ওটা যেই প্লুরাল হয়ে যায়, যেই দোকা বা আমরা হয়ে যায়, বাঁচতে ভালো লাগে। তাই মুখার্জিদার বউ কোথাও গিয়ে বাঁচা কীরকমভাবে গেলে মনটা খুশি হয়, কোথায় মনের আনন্দে বেঁচে থাকা যায়, সেই রাস্তাটা হয়তো দেখাবে। তাই মুখার্জিদার বউ দেখবেন 8ই মার্চ আমাদের সামনের প্রেক্ষাগৃহে আসছে, টিকিট কেটে হলে গিয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের। কি গো, শুনলে আমি কি বললাম? হ্যাঁ, শুনেছি। আর এটাও দেখছি যে তোমাদের বাবা চলে যাওয়ার বছর ঘুরতে না ঘুরতে কিরকম ফুর্তি করতে শুরু করলে তোমরা। মুখার্জিদার বউ ছবিতে আমি শোভারানী, অদিতির শাশুড়ির চরিত্রে অভিনয় করেছি। আমার একাকিত্বটা এখানে ভীষণভাবে দেখানো হয়েছে। সদ্য বিধবা হয়েছেন শোভারানী, সে ভীষণ লোনলি, তার সবসময় মনে করে স্বামী তো চলেই গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, তার বউয়ের হয়ে গেছে, সে একদম একা, তার হাত থেকে সংসার চলে গেছে, সব কিছু চলে গেছে, ভীষণভাবে একাকিত্বতে ভোগেন এবং কিছুতেই বৌমাকে বুঝতে চান না। কিন্তু সেই জায়গা থেকে কি করে কাটিয়ে উঠতে হয় সেটা বৌমাই হাত ধরে তাকে দেখান, এবং কিভাবে দেখান, কোথায় নিয়ে যান, এইটা দেখার জন্য, এবং যেখানে নিয়ে যায় সেখানে যাওয়াতে সেই পদ্ধতিটা গ্রহণ করাতে কোনো লজ্জা নেই, কোনো ভয়ের কোনো কারণ থাকা উচিত নয়, সেটাই ছবিতে দেখানো হয়েছে। আপনারা সকলে মিলে খুব হালকাভাবে অনেক কিছু বলা আছে এখানে, দেখবেন, হয়তো নিজেদেরকে খুঁজে পাবেন। 8ই মার্চ আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে দেখানো হবে। দয়া করে হলের টিকিট কেটে দেখবেন, যদি ভালো লাগে সকলকে নিয়ে সপরিবারে বন্ধু বান্ধবদের সকলকে বলবেন, যাবেন দেখতে, দয়া করে। আমরা খুব আনন্দ করে, খুব কষ্ট করে ছবিটা করেছি। খারাপ লাগার মানুষ যদি 24 ঘন্টায় জলজ্যান্ত নাকের ডগায় ঘুরে বেড়ায়, সবারই খারাপ লাগবে। কবে আসবে পাশে, কবে বাসবে। এই শহর জুড়ে এরকম প্রচুর মুখার্জিরা প্রত্যেকটা এলাকায়
প্রতিটা পুরুষের মধ্যে আছে। সুতরাং ছবিটা শাশুড়ি বৌমার হলেও মুখার্জিদা শুধু না, প্রতিটা পরিবার একসাথে এসুন এবং একসাথে জমিয়ে দেখুন মুখার্জিদার বউ। বাকিটা কি হলো সেটা দেখার জন্য আপাতত আপনাকে চোখ রাখতে হবে সিটি সিনেমায়।